নমস্কার, আমার নাম ডক্টর এস এম মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস, থাইরয়েড এইসব অসুখগুলো চিকিৎসা করতে থাকি। তো আজকে ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করব। ডায়াবেটিসটা প্রথমে আলোচনা করার শুরুতে আমি ছোট্ট করে একটু বলে দিই ডায়াবেটিস রোগটা কি। ডায়াবেটিসটা একটা হরমোনাল, মানে এন্ডোক্রিন প্লাস মেটাবলিক ডিসঅর্ডার, মানে হরমোন জনিত রোগ প্লাস বিপাকজনিত রোগ। এই ডায়াবেটিসটা শুনলেই একটা ভয় মনের মধ্যে কাজ করে, আমার কি ডায়াবেটিস হয়ে গেল। মানে ডায়াবেটিসটা একটা বিরাট রকেট সায়েন্সের একটা অসুখ নয়, যেটা হলে আপনি অত্যন্ত ডিমোরালাইজড হয়ে যাবেন আর অত্যন্ত ভয় পেয়ে যাবেন। আর কিন্তু ডায়াবেটিসটা এমন একটা রোগ যেটা অনেক দিন অবধি চলতে থাকে, কারো কারো লাইফ লং চলতে থাকে। ডায়াবেটিসের যে টাইপস গুলো আছে, আমি প্রথমে তিনটে মোটামুটি টাইপস আপনাদের নিয়ে আলোচনা করবো, যেটা মেন: একটা টাইপ 1 ডায়াবেটিস, একটা টাইপ 2 ডায়াবেটিস, একটা জেস্টেশনাল ডায়াবেটিস। আরো কিছু টাইপ আছে: ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং, লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস অফ অ্যাডাল্টস, এইসব অনেক আছে। মোনোজেনিক ডায়াবেটিস, টাইপ 3C ডায়াবেটিস, এগুলো আছে আলাদা টাইপ, কিন্তু এগুলো হচ্ছে খুব কমন, আমরা খুব বেশি পাই না আর কি, মানে আনকমন ভ্যারিয়েন্ট। যেগুলো খুব বেশি পাই সেটা নিয়ে আমি কনসেন্ট্রেট করছি। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে একটা ডায়াবেটিস যেখানে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলস থেকে ইনসুলিন তৈরি হয়, সেই বিটা সেলস গুলোকে ডিস্ট্রয় করে ফেলে ডিউ টু সাম ইমিউনোলজিক্যাল কজ ইন দ্য বডি। হতে পারে সেটা কোনো ভাইরাল ইনফেকশন হয়েছিল আগে, কক্সাকি বা এপস্টেইন-বার ভাইরাস, এরকম ভাইরাস ইনফেকশন হয়েছিল, সেই সেলস গুলো ডিস্ট্রয়েড হয়ে গেছে। অথবা কোনো অটো অ্যান্টিবডি আমাদের ব্লাডে তৈরি হয়েছে, যেগুলোকে যেই অটো অ্যান্টিবডি গুলো এই সেলস গুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে, ফলে ইনসুলিন তৈরি হতে পারছে না। এখন এই টাইপ 1 ডায়াবেটিস খুব ছোটবেলা থেকেই দেখা যায়, যে খুব অল্প বয়স থেকে 4-5 বছরের বাচ্চারা ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে আসেন, তখন আমাদের তার ট্রিটমেন্ট শুরু করতে হয়। এটা একটা খুব কম বয়স থেকে শুরু হয়। আর আরেকটা মুশকিল বা আরেকটা অন্য দিকটা এই টাইপ 1 ডায়াবেটিসের হচ্ছে, এখানে ওরাল ট্যাবলেটস গুলো, যেগুলো মুখে খাবার ওষুধ, সেগুলো খুব বেশি কাজ করে না, এখানে ইনসুলিন আমরা স্টার্ট করতে বাধ্য হই। আসি টাইপ 2 ডায়াবেটিস নিয়ে। টাইপ 2 ডায়াবেটিস এমন একটা ডায়াবেটিস যেটা জেনেটিক্যালি লিঙ্কড। টাইপ 1টাও খানিকটা জেনেটিক্যালি লিঙ্কড, টাইপ 2টা আরো বেশি জেনেটিক্যালি লিঙ্কড। এটা আমাদের লাইফস্টাইলের সঙ্গে রিলেটেড। আমাদের বডি ওয়েট বাড়লে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে, আমাদের খাদ্যাভ্যাস যেটা ডায়েটারি হ্যাবিটস, সেগুলো খারাপ হলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং এই টাইপ 2 ডায়াবেটিস মেনলি হয় আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। শরীরে যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে শরীরে, কিন্তু সেগুলো কাজ করতে পারছে না, কারণ আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে ফ্যাট জমে গেছে, চর্বি জমে গেছে। সেটা আমাদের লিভার হতে পারে, সেটা আমাদের স্কিনের নিচে যে চর্বি জমে, বা পেটে ভুঁড়িতে চর্বি জমছে, সেগুলোও হতে পারে। সুতরাং এই টাইপ 2 ডায়াবেটিসটা একটু বড় হলে হয় আর কি, কিন্তু দেখা গেছে যাদের বাবা মার ডায়াবেটিস আছে, সেই সব বাচ্চাদের, সেই সব মানুষদের আর কি, তাদের আরেকটু কম বয়সে এটা শুরু হয়ে যায়। হতে পারে সেটা 20-22 বছরেও শুরু হয়ে যেতে পারে। এবং এটা আমরা দেখেছি ওয়েস্টার্ন কান্ট্রিতে, যেগুলো ডায়াবেটিস শুরু হয় তার থেকে এই এশিয়ান এই কান্ট্রিজ গুলোতে বা ইন্ডিয়াতে ডায়াবেটিস 1 ডিকেড আগে শুরু হয়, মানে 10 বছর আগে শুরু হয়ে যায়। ফলে আমাদের খুব কশাস থাকতে হবে, আমাদের 20 বছর বয়স থেকে মাঝে মাঝে টেস্ট ফেস্ট করে দেখে নিতে হবে যে ডায়াবেটিস হচ্ছে কিনা। এটাতে গেলে টাইপ 2 ডায়াবেটিস নিয়ে ছোট্ট একটু কথা। এবার জেস্টেশনাল ডায়াবেটিস, এটা এক ধরনের ডায়াবেটিস। মনে করুন কোনো মহিলার তার প্রেগনেন্সির আগে ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগনেন্সি শুরু হবার পরে 22 সপ্তাহের পরে তার ডায়াবেটিস ডিটেক্টেড হলো, তখন একটা জেস্টেশনাল ডায়াবেটিস বলে। এই ধরনের ডায়াবেটিস প্রেগনেন্সি আসলে হয়, হতে পারে আর কি। এবং দেখা গেছে যাদের বাবা মার এই ডায়াবেটিস আছে, তাদের জেস্টেশনাল ডায়াবেটিস বেশি হয়, বা যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, ওবেসিটি আছে, তাদের এইসব প্রবলেম গুলো বেশি হয়। এবং এই জেস্টেশনাল ডায়াবেটিস বাচ্চা ডেলিভারির পরে এটা নিজে থেকে চলে যায়। জেস্টেশনাল ডায়াবেটিসটা 22 উইকস টু 28 উইকস এর মধ্যে হয়, কারণ এই সময় প্লাসেন্টা থেকে কিছু হরমোন বেরোয়, প্রজেস্টেরন, হিরম্যান, প্লাসেন্টা ল্যাক্টোজেন, এইসব হরমোন গুলো এই ডায়াবেটিসটা বডিতে নিয়ে চলে আসে, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় বডির মধ্যে। সেই জন্য এই জেস্টেশনাল ডায়াবেটিসটা এই সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিক থেকে শুরু হয়। সেটা মোটামুটি তিনটে ধরনের ডায়াবেটিস আমরা খুব কমনলি পাই বলেই তিনটে ধরনের ডায়াবেটিস নিয়ে আলোচনা করলাম। ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং, যেটা মোডি, সেটাও জেনেটিক্যালি লিঙ্কড, মোনোজেনিকও জেনেটিক্যালি লিঙ্কড। শুধু টাইপ 3C বলে একটা ডায়াবেটিস, যেটা খুব কম মানুষের শুনেছেন, যে ধরনের ডায়াবেটিসটা যখন আমাদের কোনো প্যানক্রিয়াটিস হয়ে প্যানক্রিয়াস নষ্ট হয়ে গেল, বা প্যানক্রিয়াটিক কোনো সার্জারি হয়ে বিটা সেলস গুলো নষ্ট হয়ে গেল বা রিমুভ করে দেওয়া হলো, তখন এই ডায়াবেটিসটা, এটা অনেক টাইপ 1 ডায়াবেটিসের মতো। এটা রিভার্স করা যায় না, কখনো কখনো ইনসুলিনও লাগে।
চারটে ক্লাসিক্যাল সিমটম হয় ডায়াবেটিস। একটা হচ্ছে পলিফেজিয়া, বেশি বেশি খাই; পলিডিপসিয়া, বেশি বেশি জল পান করি; পলিইউরিয়া, বারবার ইউরিন ত্যাগ করতে হয়, মূত্র ত্যাগ করতে হয়; আর ওয়েট লস, ওজন কমে যাওয়া। চারটে ক্লাসিক্যাল সিমটম। তার বাইরে কি আর কোনো সিমটম নেই? হ্যাঁ, অনেক সিমটম আছে। কেউ হঠাৎ করে ঝাপসা দেখতে স্টার্ট করলেন, মানে আর্লি ক্যাটারাক্ট হলো, তাহলে ডায়াবেটিসের সিমটম হতে পারে। ঘাড়ের পিছনে আন্ডার আর্মসে ব্ল্যাক ভেলভেটি স্ট্রাকচার স্কিন, যাকে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স বলে, সেটা যদি থাকে তাহলে ডায়াবেটিস হতে পারে। বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে বা স্কিনে ইনফেকশন হচ্ছে, সাইন্স অফ ডায়াবেটিস হতে পারে। হতেই পারে, অনেকেরই হতে পারে। সুতরাং ডায়াবেটিসের সিমটোম্যাটোলজি হয় প্রচুর রকমের সিমটম। হঠাৎ করে পায়ে ঝিনঝিন করছে, পায়ের নার্ভের কিছু একটা প্রবলেম হলো, মানে একটা পেরিফেরাল নিউরোপ্যাথির মতো হলো, যেটাকে ডিস্টাল সিমেট্রিক্যাল পলিনিউরোপ্যাথি বলি। সেটা ডায়াবেটিসের সিমটমের একটা পার্ট হতে পারে, এটা ডায়াবেটিসের কমপ্লিকেশন বলা ভালো, কিন্তু এইগুলো দেখেও বোঝা যায় ডায়াবেটিস হচ্ছে। সুতরাং ডায়াবেটিসের সিমটম অনেক, তবে মেন সিমটম হচ্ছে চারটে: পলিফেজিয়া, পলিডিপসিয়া, পলিইউরিয়া, ওয়েট লস, আর তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু সিমটম থাকে, যেগুলো আমরা আলোচনা করলাম। ডায়াবেটিসের বেশিরভাগ লোকেরই কোনো সিমটম থাকে না, জানেন তো। ডায়াবেটিস বেশি হলে অনেকে বলেন, ডাক্তারবাবু আর ভাল লাগে না ওষুধ খেতে, কতদিন ধরে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি বলুন তো। আমি বলি, খেয়ে যান, খেয়ে যান, কারণ এই ওষুধগুলো আপনি যখন খাবেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে আপনার কমপ্লিকেশন প্রিভেন্টেড হবে। আসলে ডায়াবেটিস যেটা করে, আমাদের যে শরীরে রক্ত বাহুগুলো আছে, ব্লাড ভেসেলস গুলো আছে, সেগুলোকে ড্যামেজ করে। সেগুলো বলে এন্ডোথেলিয়াল ডিসফাংশন। এবং সেই ভেসেলস গুলোর মধ্যে নোংরা জমতে স্টার্ট করে, কোলেস্ট্রল ডিপোজিট হয়, আরো অনেক কিছু ফাইব্রাস মেটেরিয়াল ডিপোজিট হয়, যেটাকে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ বলে। এবং আমাদের নার্ভকেও এফেক্ট করে। ডায়াবেটিস যখন আমাদের ভেসেলস আর নার্ভকে এফেক্ট করে, তার জন্যই বাকি কমপ্লিকেশনস গুলো আমাদের শরীরে তৈরি হয়। যেমন ডায়াবেটিস থেকে আমাদের রেটিনার ব্লাড ভেসেলস যদি এফেক্টেড হয়, সেখানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে আমাদের সাডেন অনসেট ব্লাইন্ডনেস হতে পারে, হঠাৎ করে অন্ধ হয়ে যেতে পারে লোক, যদি অ্যাডভান্স ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। আর্লি ক্যাটারাক্ট হয়, যতটা বয়সে চোখে ছানি পড়ার কথা ছিল তার থেকে আগে চোখে ছানি পড়ছে। সুতরাং চোখেরও কমপ্লিকেশন হয়। হার্টে ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, ডায়াস্ট্রাল ডিসফাংশন হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে ডায়াবেটিস থেকে, যদি আনকন্ট্রোল থাকে, যদি আমরা লাইফস্টাইল ঠিকঠাক মেনটেন না করি। শুধু হার্টকেও এফেক্ট করতে পারে, আমাদের নার্ভকে এফেক্ট করতে পারে, যেটাকে আমরা বলি ডিস্টাল সিমেট্রিক্যাল পলিনিউরোপ্যাথি বা পলিনিউরো র্যাডিকুলোপ্যাথি বা মোনোনিউরোপ্যাথি। এগুলো ডায়াবেটিসের নার্ভগুলোর যে কমপ্লিকেশন হয় তার নাম। এগুলো এগুলো হলে আমাদের পায়ে বিভিন্ন জায়গায় শুকিয়ে যায়, পায়ে অবশ হয়ে যায়, আমরা বুঝতে পারি না। আর ডায়াবেটিসের নার্ভ যে অ্যাফেক্টেড হয়, তার সবথেকে ডেডলি কমপ্লিকেশন হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। এই অটোনমিক নিউরোপ্যাথিতে আমাদের হার্ট রেট কন্ট্রোল হয়, তো আমাদের সোয়েটিং, দেখবেন ডায়াবেটিক পেশেন্টরা মাঝে মাঝে খুব বেশি ঘামে, অটোনমিক নিউরোপ্যাথি হয়েছে। বা বসা থেকে উঠতে যাচ্ছেন, চেয়ারে বসে আছেন, উঠতে যাচ্ছেন, মাথা ঘুরে পড়ে গেল, এটাকে বলে পশ্চুরাল হাইপোটেনশন। এটা অটোনমিক নিউরোপ্যাথি থেকে হয়। মানে ডায়াবেটিসের কমপ্লিকেশন খুব ঝামেলার, খুব মারাত্মক আর কি। শুধু সিমটম গুলো ডায়াবেটিস কন্ট্রোল হলেও, সিমটম গুলো কন্ট্রোল হয়ে গেল মানে তা নয় কিন্তু। এই কমপ্লিকেশন গুলো হতে পারে। যেমন ডায়াবেটিসে যদি কিডনি এফেক্টেড হয়, তাহলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটা, এটা কিডনির ভেসেলস গুলো, যে গ্লোমেরুলাস থাকে তার ভেতরে ভেসেলস গুলো নষ্ট হয়ে যায় গ্লোমেরুলাসে। ফলে কিডনি থেকে প্রোটিন বেরোতে থাকে, একটা সময় আসে যখন কিডনির মোর দেন 60%, 70% ড্যামেজ হয়ে গেছে, ক্রিয়াটিনিন তারপরে বাড়তে আরম্ভ করে। তো তখন দেখা যায় যে তারা পা ফুলতে আরম্ভ করলো, মুখ ফুলতে আরম্ভ করলো, তখন শরীর শুকিয়ে যেতে আরম্ভ করলো, হিমোগ্লোবিন ফল করতে আরম্ভ করলো। ফলে ডায়াবেটিসটা আমাদের ভালো করে ম্যানেজ করতে হবে। ডায়াবেটিস ভালো করে ম্যানেজ না করলে আমাদের ডায়াবেটিসের কমপ্লিকেশন হবে, এবং ডায়াবেটিসের কমপ্লিকেশন গুলো খুব ঝামেলা। প্রথম কথা হচ্ছে ট্রিটমেন্ট এক্সপেন্সিভ, আর 2 নম্বর হচ্ছে আমার লাইফ স্প্যান কমিয়ে দেয়। সুতরাং ডায়াবেটিস প্রিভেন্ট করতে আমাদের চেষ্টা করতে হবে, যদি ডায়াবেটিস চলেও আসে সেটাকে ভালো করে ট্রিট করতে হবে। এবার আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে ডায়াবেটিস কিভাবে আমরা ডায়াগনোসিস করবো। ডায়াবেটিস সামান্য ব্লাড টেস্ট করলে ডায়াগনোস করতে পারবেন, ফাস্টিং ব্লাড সুগার বা পিপি ব্লাড সুগার বা এইচবিএ1সি। তবে আমি পার্সোনালি এইচবিএ1সির উপর খুব স্ট্রেস দিই, কারণ ফাস্টিং আর পিপি ব্লাড সুগারটা খাবারের উপর কিছুটা ডিপেন্ডেন্ট, তো টাইম বাউন্ড, সেই জন্য এটা একটু গন্ডগোল হতে পারে। কিন্তু এইচবিএ1সি টেস্ট করলে আপনি সেটাকে মিস করতে পারবেন না আর কি, ডায়াবেটিস তাহলে ধরা পড়ে যাবে। যদি কারো এইচবিএ1সি 5.6%-এর কম থাকে, তাহলে সে নন ডায়াবেটিক। কারো এইচবিএ1সি 5.7 to 6.4 এই রেঞ্জের মধ্যে থাকে, 5.7 to 6.4 এই রেঞ্জের মধ্যে থাকলে তিনি হচ্ছে প্রি ডায়াবেটিক। আর কারো যদি 6.5 অর অ্যাবাভ থাকে, তাহলে তিনি ডায়াবেটিক। আর ইউরিন টেস্ট করেও জানা যায়। ইউরিন টেস্ট করলে ইউরিনে যদি সুগার থাকে, মানে চলে আসে, আমাদের ব্লাড সুগার যদি
180-র বেশি হয়, তাহলে ইউরিনে সুগার চলে আসে। তো ইউরিন টেস্ট করে অনেক সময় ডায়াবেটিস ডিটেক্টেড হয়, তবে আমি পার্সোনালি প্রেফার করি HbA1c টেস্ট করে ডায়াবেটিস ডিটেকশনের জন্য। যদি ফাস্টিং ব্লাড সুগার 100-র নিচে আসে, তাহলে আমি বলি যে চিন্তার কিছু নেই, আপনি নন ডায়াবেটিক। এবার অনেক জায়গাতে বলেছে 100 থেকে 125 হচ্ছে প্রি ডায়াবেটিস, আর 125-এর উপরে উঠলে ডায়াবেটিস। তবে আমি বলবো ফাস্টিং সুগার যদি 100-র বেশি আছে, আপনি নিজেকে ডায়াবেটিক ভাবতে শুরু করুন, তাহলে আপনার ডায়াবেটিসটা আসবে না। আপনি লাইফস্টাইলটা ম্যানেজ করে নিতে পারেন। পিপি ব্লাড সুগারও তাই। পিপি ব্লাড সুগার অনেকে বলেন যে ঠিক আছে 142, 180 নর্মাল, 200 অব্দি ঠিক আছে। আমি বলবো না, 160-র উপরে পিপি সুগার উঠছে মানে আপনি কসাস হয়ে যান, কারণ আপনার ডায়াবেটিস চলে আসতে পারে। এবার কত অফেন, মানে কত কোন ফ্রিকোয়েন্সিতে আপনি টেস্ট গুলো করবেন? যদি আপনি ইন্ডিয়ান হন, মানে অবশ্যই আপনি বাংলায় কথা বলছেন, মানে ইন্ডিয়ান বাংলাদেশি এইসবই হবেন, তাহলে আপনি চেষ্টা করবেন যে প্রত্যেক বছরে টেস্ট করবেন 20 বছরের পরে। এটা হচ্ছে 1 নম্বর। যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে প্রত্যেক বছর ডায়াবেটিসের টেস্ট করবেন একটা নির্দিষ্ট বয়সের পরে, 18 বছর থেকেই শুরু করে দেবেন। যদি দেখেন আপনার ফ্যামিলি হিস্ট্রি নেই ডায়াবেটিসের, আপনি রোগা পাতলা মানুষ, আপনি নেশা টেশা করেন টরেন না, ভালো করে ঘুমান টুমান, আপনার কোনো বদ অভ্যাস নাই, তাহলে আপনার ডায়াবেটিস যদি ডিটেক্টেড না হয়, তাহলে 2 বছর ছাড়া ছাড়াও টেস্ট করতে পারেন। তবে সুগার টেস্ট তার খুব এক্সপেন্সিভ একটা ইনভেস্টিগেশন না, মাঝে মাঝে টেস্ট করতে কোনো বাধা নেই। কারণ ডায়াবেটিস যত আর্লি ডিটেক্টেড হবে ততই আপনার জন্য ভালো, তাহলে কমপ্লিকেশন তত কম হবে। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন আছে, যারা কিছু গাইডলাইন ফ্রেম করে দিয়েছে। তারা বলেছে প্রত্যেক দিন 30 মিনিট করে হাঁটতে, সপ্তাহে 5 দিন অ্যাটলিস্ট, মানে 150 মিনিট পার উইক ব্রিস্ক ওয়াক করতে বলেছে। ব্রিস্ক ওয়াক মানে বেশ ভালো স্পিডে হাঁটা, যেটা 5 to 6 মাইলস পার আওয়ারে হাঁটতে হবে, শোল্ডার সোজা রাখতে হবে, মাথা উঁচু রাখতে হবে, হাতকে সুইং মোডে দিয়ে হাঁটতে হবে, এরকম রোবটের মতো না, বা আকাশ বাতাস পাতাল পাখির ডাক এসব শুনতে শুনতে হাঁটা না, ভালো করে হাঁটতে হবে। অন্যান্য ভাবেও আপনি এক্সারসাইজ করতে পারেন। আপনি জগিং করতে পারেন, রানিং করতে পারেন, সুইমিং করতে পারেন, ডান্সিং করতে পারেন, জুম্বা করতে পারেন। কেউ টেনিস খেলে, কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ ব্যাডমিন্টন খেলে। সব রকম ভাবে এক্সারসাইজ করা যায়, তবে রেজিস্ট্যান্ট এক্সারসাইজে করতে বলেছে, রাবার ব্যান্ড নিয়ে, বা পিলাটিস হতে পারে, বা নিজের বডি ওয়েট নিয়ে প্যারালাল বারের উপর এক্সারসাইজ করা, যাতে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ গুলো হলো, মাসেলের এক্সারসাইজ গুলোও দরকার। সুইমিং খুব ভালো এক্সারসাইজ, ওটাও আপনারা ট্রাই করতে পারেন। যাদের সুযোগ সুবিধা আছে, তারও যদি না আছে, কোনো কোনো টাইম নেই, সুযোগ সুবিধা নেই, হাঁটতে পারবো না, দৌড়াতে পারবো না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পেশেন্টদের আমি হাঁটতে বললেই বলে একদম কোমরে ব্যথা, গোড়ালিতে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, সব বলতে শুরু করে। সেই জন্য আমি বলি সব ব্যথা থাকা সত্ত্বেও অন্তত হাঁটা স্টার্ট করুন, কিছুটা হাঁটুন, প্রত্যেকদিন অন্তত হাঁটুন আধ ঘন্টা করে। আস্তে আস্তেই না হয় পারলে হাঁটুন, যাতে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। কারণ এক্সারসাইজ যদি আপনি না করেন, যত ভালো ডাক্তারই দেখান, যত ভালো ওষুধই খান, আর যত ডায়েট কন্ট্রোলই করুন, ডায়াবেটিস আপনার কন্ট্রোলে আসবে না। দ্য কমনেস্ট সাইড এফেক্ট অফ ডায়াবেটিক মেডিকেশন ইজ অ্যালার্জি, নাম্বার 2 হাইপোগ্লাইসিমিয়া। কোন ওষুধে অ্যালার্জি থাকলে সেটা তো ডেফিনেটলি সেটা পরে ওষুধ না খেলে তো আর বোঝা যাবে না অ্যালার্জি হচ্ছে কিনা, যদি হয় তাহলে চেঞ্জ করে দিতে হয়। আর হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার ড্রপ করে যায়। যদি কারো ওষুধ খেতে খেতে ব্লাড সুগার লেভেল 70-এর নিচে নেমে গেল, সেটাকে হাইপোগ্লাইসিমিয়া বলে। তখন আমাদের ওষুধ অ্যাডজাস্ট করতে হয়, তাদের বলে দিতে হয় খাবারটা কিভাবে খাবে, কোন সময় হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে সে সময় খাবারটা কিভাবে খেতে হবে, ওষুধের ডোজ কি হবে। আর ইনসুলিনের সাইড এফেক্ট হচ্ছে 3টে। কারো কারো ইনসুলিন অ্যালার্জি হতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, অথবা ইনসুলিনের কিছুটা ওয়েট বেড়ে যেতে পারে। আজকাল ডায়াবেটিসের যে মডার্ন মেডিসিন গুলো এসছে, সেগুলো সাইড এফেক্ট খুব কম। কিছু কিছু সাইড এফেক্ট আছে, একটু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, বা কারো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, কারো হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, যেগুলো আমি আগে আলোচনা করলাম। কিন্তু বেশিরভাগ ওষুধ যেগুলো এখন পাওয়া যায় খুবই সেফ, খুবই নিরাপদ ওষুধ। ওগুলো ওগুলো খেলে যে বিরাট সাইড এফেক্ট হয়, বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। সুতরাং ডায়াবেটিস হলে তার চিকিৎসা করতে হবে। যদি পার্টিকুলার কোনো ওষুধের সাইড এফেক্ট হয়, সেটা চেঞ্জ করে দিতে হবে, সেটা ডাক্তারবাবু আপনার সঙ্গে সহযোগিতা করবেন, আপনি ডাক্তারবাবুকে জানাবেন। কিন্তু একটা ওষুধের সাইড এফেক্ট হলো বললে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দিয়ে আপনি চুপচাপ বসে থাকবেন না, সেটা আপনারই ক্ষতি। ডায়াবেটিসের কোনো ন্যাচারাল রেমেডিস বা সাপ্লিমেন্ট নেই যেটা ডায়াবেটিস ম্যানেজ করতে পারবে, তবে কিছু কিছু জিনিস ডায়াবেটিসে ভীষণ ভালো হেল্প করে। যেমন ফেনুগ্রিক বা মেথি। মেথি কেউ যদি খান,
সেটা অনেকটা পরিমাণে খেতে হয়, যদিও 90 গ্রামস পার ডে খেতে হয়, অনেকটা বেশি। অল্প পরিমাণে খাবেন, বেশি না। জলে ভিজিয়েও খেতে পারেন বা রান্নার মধ্যে দিয়েও খেতে পারেন, সেটা ডায়াবেটিস প্রিভেনশনে হেল্প করে। রসুন, গার্লিক, ভীষণ ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের খাবারে। সেটা আমাদের ডায়াবেটিস প্রিভেনশনে হেল্প করে, কারণ মধ্যে অ্যালিসিন বলে একটা কম্পোনেন্ট থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। টমেটো, লাইকোপিন থাকে ওর মধ্যে, সেটা আমাদের ডায়াবেটিস কোলেস্ট্রল প্রিভেনশনে খুবই হেল্প করে। সিনেমন, দারুচিনি যেটা, সেটা আমাদের ডায়াবেটিস প্রিভেনশনে হেল্প করে। ফলে অনেক কিছু ন্যাচারাল জিনিসপত্র ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন আর কি। আমাদের মতো তো আর ঈশ্বর এতটা নিষ্ঠুর কঠোর মানুষ নন, বা তিনি সবকিছুই দিয়ে আমাদের পাঠিয়েছেন। আমাদের শুধু নজর হচ্ছে বাইরের জাঙ্ক ফুড, বিরিয়ানি, পিৎজা, পাস্তা, নুডলস, এগুলোর উপরে তো। ফলে এইসব জিনিসপত্র খেয়েই আমাদের ডায়াবেটিস হয়। আর এই এই অ্যালিসিন, এই যে রসুন, এই যে গার্লিক, হ্যানা ত্যানা এগুলো বললাম, মেথি টেথি, এগুলো তো আমরা মাঝে মাঝে ট্রাই করতে পারি ডায়াবেটিস প্রিভেনশনের জন্য। তবে আবার আমি বলতে চাই, ন্যাচারাল সাপ্লিমেন্টস বা এগুলো সবকিছু অনেক কিছুই আছে। ডায়াবেটিস প্রিভেন্ট করতে গেলে আপনাকে অত্যন্ত ডিসিপ্লিন হতে হবে ইন টার্মস অফ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। সেটা করলেই আপনি প্রিভেন্ট করতে পারবেন। এবার অনেকে জিজ্ঞেস করেন যে ডায়াবেটিস রিভার্সিবল কিনা। টাইপ 2 ডায়াবেটিস আর জেস্টেশনাল ডায়াবেটিস আমি বলেছি রিভার্সেবল। আর্লি স্টেজে মানে প্রি ডায়াবেটিস স্টেজে আপনি রিভার্স করে ফেলতে পারেন, বডি ওয়েট কমিয়ে আর ডায়েট করে। কেউ যদি দেখা যায় যে 7% বডি ওয়েট যদি কারো কমিয়ে ফেলতে পারেন, তাহলে তিনি ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারবেন 60%। 60। মনে করুন কারো বডি ওয়েট আছে 100 কেজি, তিনি 7 কেজি কমিয়ে 93 কেজি বডি ওয়েট করে ফেললেন, তাহলে ডায়াবেটিস প্রিভেনশনের দিকে তিনি 60% এগিয়ে গেলেন। খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। কারণ ডায়াবেটিস আপনি প্রিভেন্ট করতে পারেন আপনার যদি খুব ভালো লাইফস্টাইল হয়, ডায়েট আর এক্সারসাইজ যদি খুব ভালো একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ হয়, তাহলে আপনি ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারবেন। ডায়াবেটিস প্রিভেনশনের জন্য আপনাকে অত্যন্ত ডিসিপ্লিনটা রেগুলারিটি মেনটেন করতে হবে। আমরা টাইপ 2 ডায়াবেটিসটাই প্রিভেন্ট করতে পারি, জেস্টেশনাল ডায়াবেটিস এখন প্রিভেন্ট করতে পারবো না, টাইপ 1 ডায়াবেটিসও প্রিভেন্ট করতে পারবো না। আর বাকি যে ডায়াবেটিস গুলোর কথা বললাম, ল্যাডা, মোডি, মোনোজেনিক, টাইপ 3C, এগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো না। আমরা কিছুটা প্রিভেন্ট করতে পারি জেস্টেশনাল ডায়াবেটিস যদি প্রেগনেন্সির আগে আমাদের বডি ওয়েট টেট কমিয়ে টমিয়ে রাখতে পারি। না হলে টাইপ 2 ডায়াবেটিসটা আমরা প্রিভেন্ট করতে পারি। তো কিভাবে প্রিভেন্ট করতে পারবো? প্রিভেন্ট করতে পারার জন্য আমাদের জানতে হবে যে টাইপ 2 ডায়াবেটিসটা হলো কেন। হলো আমাদের বডি ওয়েট থেকে, আমাদের ব্যাড লাইফস্টাইল থেকে। আমাদের খাবার, খারাপ খাবার খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, ফ্রাইড খাচ্ছি, নুডলস খাচ্ছি, পিৎজা, পাস্তা, সব রিফাইন কার্বোহাইড্রেট খাচ্ছি। মিষ্টির দোকানে ঢুকে 10টা মিষ্টি খেয়ে নিচ্ছি, গুচ্ছে গুচ্ছে পেস্ট্রি খেয়ে নিচ্ছি। আমরা এক্সারসাইজ করছি না, একটা ইনঅ্যাক্টিভিটি মেনটেন করে যাচ্ছি কনস্ট্যান্ট। আমরা ডেস্ক জব করি, আইটি সেক্টরে কাজ করি, বসে আছি কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা, কোনো এক্সারসাইজ নেই। আমরা রাত্রে ভালো করে ঘুমাচ্ছি না, কারণ রাত্রিবেলা ওটিটিতে বিভিন্ন রকম ওয়েব সিরিজ আর সিনেমা দেখি, সেই জন্য আমরা ঘুমাই না। না ঘুমালে বডিতে একটা স্ট্রেস বিল্ড আপ হয়, আমাদের ব্রেন ক্যালকুলেট করতে পারে না, আমরা বেশি খাবার খেয়ে নিয়ে আমাদের ওজন বেড়ে যায়। সেটাও ডায়াবেটিসের একটা রিস্ক ফ্যাক্টর। আমরা জানি না যে আমরা স্মোক করছি, সেটা ডায়াবেটিসের একটা রিস্ক ফ্যাক্টর। আমরা জানি না অ্যালকোহল খাচ্ছি, এমটি ক্যালোরি, তার সঙ্গে অনেক অনেক জাঙ্ক ফুড, ফ্রাইড আইটেমস খাচ্ছি। আমরা ভাবছি যে অ্যালকোহল তো খাচ্ছি, অল্প খেলাম, এর মধ্যে কিছু ক্যালোরি নিয়ে জলের মতো, কিন্তু না, এটা অ্যালকোহল আপনার ডায়াবেটিস করে দিতে পারে শরীরে। তো ডায়াবেটিস প্রিভেন্ট করতে গেলে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, আমার ডায়েট ঠিক করতে হবে, আমাকে অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে, আমাকে স্ট্রেস ফ্রি অ্যাজ ফার অ্যাজ পসিবল লাইফ লিড করতে হবে, আর আমাদের ভালো করে ঘুমাতে হবে। খাবার কি ধরনের খেলে ডায়াবেটিস প্রিভেন্টেড হবে তাহলে? খাবার খেতে হবে হোল গ্রেন, মানে খাদ্যশস্যের পুরোটা, শুধু একটা অংশ ছেঁটে বাদ দিয়ে, বা ময়দা জাতীয় জিনিস না। যদি আমরা খাই রাইস, তাহলে ব্রাউন রাইস খেতে হবে। আমরা যদি হুইট প্রোডাক্ট খাই, তাহলে ডালিয়া জাতীয় জিনিস খেতে পারি, আমরা ওটস খেতে পারি, ভালো জিনিস। কিউনেওয়া খেতে পারি, সেটা খুব ভালো জিনিস। ডালিয়া খেতে পারি, এইগুলো খুব ভালো ঘোল গিয়ে। আমরা ভেজিটেবলস খেতে হবে, লিফি ভেজিটেবলস খেতে হবে, যেগুলো স্টার্চি কম, মানে নন স্টার্চি ভেজিটেবলস গুলো। গ্রিনস ভেজিটেবলস খেতে হবে, বিভিন্ন প্রকারের কালারফুল ভেজিটেবলস খেতে হবে, ফ্রুটস খেতে হবে। সিডস খেতে পারেন, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, এগুলো খুব ভালো। এগুলো প্রচুর ফাইবার আছে। আর যত ফাইবার সমন্বিত খাবার খাবেন, যত নিজেকে অ্যাক্টিভ রাখবেন, যত বসে কাজ করছেন, 20 মিনিট পর পর একটু ওয়াক করে নিলেন, বা আপনি কোথাও একটু যাচ্ছেন, এই সামনেই একটা রিক্সা বা একটা অটো ধরে না গিয়ে একটুখানি তো হেঁটে চলে যান। যতটা অ্যাক্টিভ থাকতে পারবেন, এক্সারসাইজ করতে পারবেন, তত আপনি ডায়াবেটিসটা প্রিভেন্ট করতে পারবেন। আর ডায়াবেটিস প্রিভেন্ট করতে গেলে শুধু মনে মনে ভাবলে হবে না যে আমি প্রিভেন্ট করতে চাই।
আপনাকে সেই মতো কাজও করতে হবে, তার জন্য অত্যন্ত ডিসিপ্লিনড হতে হবে। কারণ আপনার অফিসে বেরোনোর টাইম যদি সকাল 8:30টায় হয়, আপনি তো যদি 8টায় ঘুম থেকে ওঠেন, তাহলে তার এক্সারসাইজ করার টাইম পাবেন না। উঠেই ফ্রেশ হয়ে আপনাকে অফিসে দৌড়াতে হবে। এই সময় উঠবো, এই সময়টা এক্সারসাইজের টাইম, এই সময়টা আমার মেডিটেশনের টাইম, এই সময়টা আমার বাথরুমে যাওয়ার টাইম, এই সময়টা খাবার টাইম, এই সময়টা আমি কাজে যাব, কাজ থেকে যখন ফিরে আসবো কিছুটা আমি অ্যাক্টিভ থাকবো, হাঁটা চলা করবো, এইগুলো প্ল্যান করতে হবে। যদি আপনি ওয়েল প্ল্যান্ড সিচুয়েশন বা অ্যাক্টিভিটি আপনি ফ্রেম না করেন আপনার লাইফে, তাহলে আপনি ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারবেন।